হ্যালো স্টুডেন্ট, তো ফেসলাম একটা ক্লাসে তোমাদের যে করাবো অষ্টম শ্রেণীর গণিত রায়মাটির প্রশ্নবিচিত্রা ফার্স্ট ইউনিট টেস্ট 2026। আজকে দেখো 126 পেজের তোমাদের নিয়ে এসেছি 14 নম্বর স্কুল। এর আগের 1 থেকে 13 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে তোমাদের, যা দেখুনি আগের ক্লাসগুলো আগে ভালো করে দেখে নাও। চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। আজকে যে আমাদের প্রথম 1-এর 1 নম্বর অঙ্কটা দেখো কী আছে। এখানে আমাদের প্রশ্নে বলেছে একটি বর্গাকার ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, একটা ঘর আছে যেটা আছে বর্গাকার ঘর, তো 4 দেওয়ালের ক্ষেত্রফল কিন্তু আমাদের জানতে চেয়েছে। যদি ঘরের প্রতিটি দেওয়ালের দৈর্ঘ্য 5 মিটার এবং উচ্চতা 5 মিটার আছে। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো যে কোনো ঘরের 4 দেওয়ালের যে ক্ষেত্রফলের সূত্রটা সেটা কিন্তু জানতে হবে। তো কোনো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা জানো, সেটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো এই যে দৈর্ঘ্য 2 ইন্টু, যেটা আমাদের সূত্রটা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, মনে রাখবা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে যে কোনো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। ওকে, দেওয়ালগুলো যদি আয়তক্ষেত্র করা হয় তখন। এবার এখানে বর্গাকার বলে দিয়েছে, তাহলে এখানে দেখো আমাদের যেটা বলেছে প্রতিটি দেওয়ালে দৈর্ঘ্য 5 মিটার। মানে দৈর্ঘ্য প্রস্থ সমান আছে এখানে, তাহলে দৈর্ঘ্য জায়গায় 5 বসিয়ে দাও আর প্রস্থের জায়গায় 5 বসিয়ে দাও। আর উচ্চতা বলেছে 5 মিটার, উচ্চতাও আমাদের 5, এত বর্গ মিটার। এই যে দেখো যে ঘরটি বলেছিল বর্গাকার ঘর, তার 4 দেওয়ালের ক্ষেত্রফল এটা। তাহলে এখানে দেখো সরল করে নেব, এই যে 5 দিয়ে 10, এটা 10 হয়ে গেল, এখানে 5 পাচ্ছে, এটাও কিন্তু আমাদের 10 বর্গ মিটার। 10 গুণ করলে কত হবে 100 বর্গ মিটার। তাহলে 100 বর্গ মিটার আমাদের অ্যান্সার। ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল এটা। সেই পরের প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আগের ক্লাসে মানে স্কুল 13 নম্বর স্কুল 2-এর 2 নম্বর অঙ্কটা আছে। যখন আগের ক্লাসটা দেখো, এটা 13 নম্বর স্কুল, এই যে দেখো 2-এর 2 নম্বর যেটা আমাদের বলেছে এখানে ঘনমূল নির্ণয় করতে, এখানেও ঘনমূল বের করতে বলেছে ওই সংখ্যাটাই। আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। এখানে আমাদের বলেছি যেটা এই যে এ কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে এর জন্য আমাদের জানতে হবে এ বির সূত্রটা। এ বির সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো এখানে যদি এ কে বলেছে, তাহলে এ কে তোমরা এ গুণিত 1 এটা লিখতে পারবা। তাহলে এটা এ এটা বি ধরো, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করে দাও। তাহলে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই যে এ বি, তাহলে এই যে আমাদের সূত্র। তাহলে এ কে দুটি বর্গের অন্তরূপে যদি প্রকাশ করো তাহলে এইভাবে করে নিবা। দেখো 4-এরটা দেখো। আচ্ছা, আমাদের আছে -5, তারপরে এখানে বক্স আছে সমান এখানে আমাদের 1 করতে বলেছে, দেখাতে বলেছে 1। তা বক্সে কত হবে, বক্সে নিশ্চয়ই -1/5 পাবা, আর মাইনাস মাইনাসে প্লাস, 5 5 কেটে যাবে, তার কত যাবে আমাদের এটা সরল করলে পরে আসবে 1 আসবে। মানে এই যে দেখো -5 গুণিত -1/5, দেখো 5 5 কেটে গেলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 দাঁড়াবে না, তাহলে -1/5। আর একটা বুদ্ধি আছে দেখো, এটা বের করা। বক্স ছিল তো সমান 1 বলেছে, বক্সে কত হবে, তাহলে কাজ করবা তোমরা সমাধান করে বক্সের মানটাই বের করে নাও। তাহলে বক্সের মানটা পাওয়ার জন্য এই যে দেখো বক্সটা রেখে দিলাম, আর গুণ দিয়ে যেটা আছে এটা 1 এটা নিচে নেমে যায়, যদি গুণ থাকে, ঠিক আছে, এটা নিচে নেমে যাবে। তো এটাকে তোমরা -1/5 এটা লিখতে পারবা। তাহলে এটা হচ্ছে বক্সের মান, বক্সের জায়গায় আমাদের বসবে -1/5। ঠিক আছে, এই নিয়মটা ভালো নিয়ম। এই নিয়মে তোমরা যে কোনো অঙ্ক বক্সের যে মান বসাতে হবে সেই মানগুলো তোমরা কিন্তু সহজে পেয়ে যাবা এই নিয়মে। ওকে, পরে আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। সন্নিহিত কোণ কাকে বলে। দেখো সন্নিহিত কোণ জিনিসটা কি, তোমাদের আমি এই যে একটা কোণ লিখলাম, এবার এই যে দুটি বাহু থাকবে, একটি শীর্ষবিন্দু আর একটি সাধারণ বাহু। ঠিক আছে, এইভাবে দুটি যে কোণ তৈরি হবে, ধরো এটা এ কোণ, এটা হচ্ছে আমাদের বি কোণ। তাহলে এ কোণ আর বি কোণকে বলা হয় সন্নিহিত কোণ। একটা শীর্ষবিন্দু, ঠিক আছে, দুই দিকে দুটি বাহু এবং একটি সাধারণ বাহু থাকবে। সন্নিহিত কোণের সংজ্ঞাটা তোমাদের বইতে আছে, যে 68 পেজে আছে, আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের যে অষ্টম শ্রেণীর বইটা আছে, তোমরা 68 পেজে যদি চলে আসো,
তাহলে 68 পেজে দেখো সন্নিহিত কোণের সংজ্ঞা তোমরা এই যে দেওয়া আছে, দেখো এই যে সন্নিহিত কোণগুলো এ বি, এগুলো সব সন্নিহিত কোণ। ওকে, আচ্ছা এখানে কিন্তু এটা সন্নিহিত কোণ হবে না, দেখো এ কোণটা সম্পূর্ণ নিয়েছে, এটা বি কোণ। তাহলে এই যে এ কোণ বি কোণ, এই ছবিতে আমরা সন্নিহিত কোণ পাবো। লক্ষ্য করো, যেরকম এই ছবিতে সন্নিহিত কোণ পাবো না, একটা শীর্ষবিন্দু দরকার, এখানে দুটো শীর্ষবিন্দু হয়ে গেছে। তাহলে দেখো সন্নিহিত কোণের সংখ্যাটা একই শীর্ষবিন্দু, মানে একটা শীর্ষবিন্দু থাকবে ও একই সাধারণ বাহুর, একটা সাধারণ বাহুর দুপাশে, সাধারণ বাহুর দুপাশে অবস্থিত, এই যে দুপাশে দুটো কোণ থাকবে। যখন এখানে দেখো দুপাশে নাই, এই কোণটা পুরো দুই দিকে হয়ে গেছে, তাই না? তা দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলা হয়, মানে এ কোণের সন্নিহিত কোণ বি কোণ, বি কোণের সন্নিহিত কোণ এ কোণ। তো এইভাবে তোমরা সহজে এখান থেকে সন্নিহিত কোণের সংখ্যাটা লিখে দেবা ভালো করে। আর উদাহরণে একটা চিত্র দিয়ে দেবা, ঠিক আছে? এটা কিন্তু সন্নিহিত কোণ, এই চিত্রটা দিবা, এটা কিন্তু সন্নিহিত কোণ নয়, এরও কিন্তু সন্নিহিত কোণ নয়। এবার 4 নম্বর চিত্রটা, হ্যাঁ এটা কিন্তু সন্নিহিত কোণ আছে, দেখো একটা শীর্ষবিন্দু আর একটা সাধারণ বাহুর দুপাশে দুটো কোণ আছে, তো এটাকে সন্নিহিত কোণ বলতে পারবা। তো 1 নং চিত্র এবং 4 নং চিত্র, এই দুটি চিত্রে সন্নিহিত কোণ আছে, এবং 2 এবং 3 এই দুটো ছবিতে কিন্তু সন্নিহিত কোণ এরা কিন্তু দাঁড়াচ্ছে না। ওকে, এরপরে চলে আসবো আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো 6 প্রশ্নটা এখানে আমাদের বলছি, একটি নির্দিষ্ট সামুদ্রিক আঁকতে কমপক্ষে কী কী তথ্য দরকার? সামুদ্রিক তোমরা দেখেছ, এই যে একটা সামুদ্রিকের চিত্র, সামুদ্রিক আঁকতে গেলে দুটি সন্নিহিত বাহু চাই। যেমন এটা যদি 4 সেমি, এটা 5 সেমি হয়, তো 4 সেমি 5 সেমি দুটি বাহু দরকার, এবং একটা নির্দিষ্ট কোণ চাই, যে কোনো কোণ, ধরো এই কোণটা নিতে পারি 60 ডিগ্রি 70 ডিগ্রি, যে কোনো কোণ। তাহলে একটি নির্দিষ্ট কোণ দরকার এবং দুটি সন্নিহিত বাহু দরকার। তাহলে দুটি সন্নিহিত বাহু এবং একটি নির্দিষ্ট কোণ। ওকে, এভাবে যদি জানা থাকে তাহলে আমরা কি করতে পারবো, কোনো একটি সামুদ্রিক অঙ্কন করতে পারবো। ঠিক আছে, এটাই তোমরা লিখবা, একটি নির্দিষ্ট কোণ এবং একজোড়া সন্নিহিত বাহু। এরপরে আমরা চলে আসবো 7 নম্বর। একটি রম্বসের একটি কোণের মান দেওয়া আছে, অবশিষ্ট কোণগুলির মান, বাকি 3টি কোণের মান বের করতে বলেছে। রম্বস, দেখো রম্বস সামুদ্রিকের মতনই ছবিটা হবে, কিন্তু রম্বসের 4টি বাহু দৈর্ঘ্য সমান হয়। ওকে, এই যে আমাদের রম্বস, ধরো এই কোণটা 50 ডিগ্রি, এই যেটা কোণ 50 ডিগ্রি। তা রম্বসে তোমাদের বলে রাখবো, রম্বসের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এই কোণটা আমাদের 50 ডিগ্রি হয়ে যাবে। এই কোণটা পেয়ে গেলে এই কোণটা পেয়ে গেলাম, দেখো একটা কোণ পেয়ে গেলাম, বাকিটা হয়ে গেলো এই কোণটা আর এই কোণটা। দেখো তোমাদের বলবো যে যেরকম এই কোণটা জানা আছে না, তো এই কোণটা পাবো। রম্বসের পাশাপাশি যে দুটি কোণ আছে এদের যোগফল হয়ে যাবে 180 ডিগ্রি। আমি নাম দিই এ বি সি ডি। দেখো আমাদের কিন্তু বি কোণ জানা ছিল, ধরো 50 ডিগ্রি, তাহলে আমরা কিন্তু ডি কোণটা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এখানে বি কোণ আর ডি কোণ সমান বলি। আচ্ছা, এবার দেখো আমরা এই যে বি কোণ যোগ সি কোণ, এই দুটো কোণের যোগফল আমরা 180 ডিগ্রি বলতে পারবো। দেখো এটা কিন্তু ধরবো রম্বসের বা সামুদ্রিকের পাশাপাশি কোণগুলো, এদের যোগফলটা 180 ডিগ্রি হয়। এভাবে তোমরা দেখাতে পারো, এই যে বি কোণ আর এ কোণ এদের যোগফল 180 ডিগ্রি, এদেরও দেখাতে পারো। ঠিক আছে, যেভাবে দেখাতে পারো। এটা কেন হয় বলো তো, কারণ দেখো এখানে এই যে এ বি আর ডিসি রম্বসের কী হয়, রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তারা সমান্তরাল ধরে নাও আর বিসিটাকে ভেদক ধরে নাও, তার সমান্তরাল সরলরেখা আর বিসিটা ভেদক। তাহলে এভাবে সমান্তরাল সরলরেখা ছেদক বা ভেদকের একই পাশে যে অন্তস্থ কোণ থাকবে তাদের সমষ্টি কী হয়, 180 ডিগ্রি হয়। তাহলে সেই নিয়মে কিন্তু এটা হচ্ছে। তাহলে বি কোণ আর সি কোণ মিলে 180 ডিগ্রি। বি কোণ জানা আছে 50 ডিগ্রি, বসিয়ে দিলাম। তাহলে সি কোণটা আমরা পেয়ে যাব, তাহলে সি কোণটা দেখো এই যে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করে দেবা, তাহলে এখানে বিয়োগ করে তোমরা পেয়ে যাবে, দেখো 130 ডিগ্রি পেয়ে যাবা। 180 থেকে 50 বিয়োগ করলে 130 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমরা 130 ডিগ্রি। আর রম্বসের বিপরীত কোণগুলো সমান হয়, এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। তাই দেখো এই কোণটা আমরা পেয়ে যাবো, এই যে এ কোণ, তাহলে এ কোণটা আমরা পেয়ে গেলাম 130 ডিগ্রি। এই যে একটি কোণ দেওয়া ছিল, বাকি যে কোণগুলো বের করতে বলেছিল সেই বাকি কোণগুলির মান 130 ডিগ্রি, 50 ডিগ্রি আর 130 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে তোমরা সহজে অ্যান্সারটা করে নিতে পারবে। 8 নম্বর প্রশ্ন দেখো, বলছে 85 ডিগ্রি সম্পূরক কোণ। দেখো সম্পূরক কোণ জানতে হলে এই যে 85 ডিগ্রি জানতে চেয়েছে না, তা 85 ডিগ্রি কোণটা, এই 85 ডিগ্রিকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও, তখনই তোমরা পেয়ে যাবা 85 ডিগ্রির সম্পূরক কোণ। বিয়োগ করলে পাবা, দেখো এটা
এটা 5 ডিগ্রি, আর এটা হয়ে গেল দেখো এটা 7 হয়ে যাবে, 8 কত হলে 7 17, 7 হয়ে যাবে, তাহলে এটা 9 হবে, এটা 9। আচ্ছা, তাহলে আমরা দেখো 95 ডিগ্রি, তাহলে 85 ডিগ্রির সম্পূরক কোণটা কিন্তু 95 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সম্পূরক, এটা সম্পূরক। এবার বলেছে পূরক, তাহলে পূরক পেতে গেলে 90 ডিগ্রি থেকে বিয়োগ করো, এই যে 85 ডিগ্রি, এটা পেয়ে যাবে 5 ডিগ্রি, ওকে? এটা যাবে আমাদের 5 ডিগ্রি। তা 5 ডিগ্রি কোণটা এটা হচ্ছে আমাদের পূরক কোণ, কার? 85 ডিগ্রির পূরক কোণ। এই যে দেখো, তাহলে 85 ডিগ্রির সম্পূরক কোণটা 95 ডিগ্রি, আর 85 ডিগ্রির পূরক কোণটা হয়ে গেল 5 ডিগ্রি, ওকে? তাহলে এরপরে চলে আসবো আমরা দুইয়ের প্রশ্নগুলো। এরপরে আমরা দুইয়ের যে 1 নম্বরটা আছে এটা করাবো। আচ্ছা, তোমাদের একটু বলে রাখি যে এই যে দেখো লাইভ ক্লাস যেটা আমি দিই তোমাদের, যে কয়েকদিন ধরে লাইভ ক্লাসে আমি আসতে পারছি না আমার শরীর খারাপ থাকার জন্য। শরীর খারাপ বলতে আমার একটু ঠান্ডা লেগেছে, মানে গলা ধরেছে, গলা ব্যথা, সর্দি কাশি আছে, তার জন্য লাইভ ক্লাসগুলো তোমাদের দিতে পারছে না। আচ্ছা, যে একটু আজকে আমার ভালো লাগছে বলে তোমাদের এই যে ক্লাসগুলো আমি রেকর্ডিং ক্লাস দিয়ে দিচ্ছি, যে ক্লাসগুলোতে লাইভে আসতে পারবো না আমি রেকর্ডিং দিয়ে দেবো, কারণ আমাদের সময় কম, সবগুলো স্কুল তোমাদের দিতে হবে, আমি সবগুলো স্কুল তোমাদের তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু লাইভ ক্লাস তোমাদের হবে, যেভাবে তোমাদের টাইপ দেওয়া হয়েছে লাইভ ক্লাসের, সেরকম টাইপে তোমরা জয়েন হয়ে যাবে লাইভ ক্লাসে। তোমাদের ক্লাসে লাইভ ক্লাসের সময় তোমাদের যেটা বলবো যে মঙ্গলবার রাত্রি 9টা থেকে লাইভ ক্লাসে আসবো, মঙ্গলবার রাত্রি 9টা থেকে। আর একদিন আছে আমাদের শনিবার রাত্রি 8টা থেকে আছে, ওকে? মঙ্গলবার রাত্রি 9টা থেকে আর শনিবার রাত্রি 8টা থেকে, সপ্তাহে 2 দিন এইভাবে তোমাদের লাইভ ক্লাস যে টাইম দিয়েছি সেই টাইমগুলোতে তোমরা লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবে, ওকে? চলো আমরা 2-এর যে 1 নম্বর প্রশ্নটা তো কী বলছে, একটি পার্কের দৈর্ঘ্য 75 মিটার এবং প্রস্থ 65 মিটার, পার্কটির প্রস্থ বরাবর 5 মিটার চওড়া একটি রাস্তা থাকলে রাস্তাটির ক্ষেত্রফল কত? আমাদের প্রথমে যে জমিটা আছে, যেটা হচ্ছে আয়তক্ষেত্রাকার জমিটা আছে, এই জমিটা যদি তোমাদের দেখাই, এইভাবে আমাদের একটি আয়তক্ষেত্রাকার জমি আছে, যার দৈর্ঘ্যটা বলে দিয়েছে 75 মিটার আর প্রস্থ বলে দিয়েছে কত? 65 মিটার। তারপরে এখানে বলেছে পার্কটির প্রস্থ বরাবর, এই যে প্রস্থ বরাবর 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে এই যে দেখো এইভাবে একটি 5 মিটার চওড়া যদি বলি, এই যে চওড়াটা আমাদের 5 মিটার, এইটুকুটা, ওকে? 5 মিটার চওড়া এইভাবে প্রস্থ বরাবর রাস্তা আছে, তাহলে সেই যে রাস্তাটা, এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তা তোমরা লক্ষ্য করো তো এই রাস্তার ক্ষেত্রফল তোমরা তো সহজে বের করতে পারবা। এই রাস্তাটা তো আমাদের দেখতে পাচ্ছি একটা আয়তক্ষেত্রাকার জায়গা, তাহলে আয়তক্ষেত্রের যে এই জায়গাটা যদি বলি, এটা আমি দৈর্ঘ্য বলে দেবো, এখানে প্রস্থটা এই দৈর্ঘ্য হয়ে যাবে এই রাস্তাটার, আর প্রস্থ হয়ে যাবে এই যে আমাদের এই যে চওড়াটা 5 মিটার, ওকে? তা রাস্তার যদি বলি আমি, রাস্তার যেটা দৈর্ঘ্য, এই যে আমাদের প্রস্থ যেটা ছিল জমিটার, মানে পার্কের প্রস্থটা হয়ে যাবে এখানে দৈর্ঘ্যটা, মানে 65 মিটার, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। আর রাস্তার প্রস্থ, যেটা রাস্তার যেটা চওড়া ছিল সেটাই কিন্তু আমাদের এখানে প্রস্থ 5 মিটার। তা রাস্তার ক্ষেত্রফল কত হবে? তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবা, রাস্তার ক্ষেত্রফল যেটা আয়তক্ষেত্র আছে, এই যে জায়গাটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 65 ইন্টু 5 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ মিটার। তাহলে 65 5-এ গুণ করে নাও, 65 5-এ গুণ করে তোমরা পেয়ে যাবা 325 বর্গ মিটার। 325 বর্গ মিটার হবে কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? কিন্তু প্রশ্ন দেখো অ্যান্সারে তোমরা যদি লক্ষ্য করো 650 দেওয়া আছে। দেখো আমাদের এখানে এই যে পার্কটি প্রস্থ বরাবর রাস্তা, তো আমি এখানে দুটি রাস্তা বলিনি যে দুটি রাস্তা হবে, তো প্রস্থ বরাবর যে কোনো একটি রাস্তা, এই দিকে শুধু রাস্তাটা নিলাম, ওকে? তো দুটি রাস্তার কথা বলা হলে কিন্তু তখন কিন্তু 650 দাঁড়াবে, মানে এর ডবল হয়ে যাবে। তো আমি একটি রাস্তা দেখিয়ে আমি 325 দেখালাম প্রস্থ বরাবর, ঠিক আছে? এখানে বলেছি দেখো এই যে পার্কটির প্রস্থ বরাবর 5 মিটার একটি রাস্তা আছে, একটি, তাহলে একটি রাস্তার ক্ষেত্রফল যেটা পাবো 325 বর্গ মিটার, এটা কিন্তু আমাদের অ্যান্সার, ওকে? তো 325 বর্গ মিটার অ্যান্সার লিখবা, 625 যেটা আছে তোমাদের অ্যান্সারে দেওয়া আছে বইতে, সেটা কিন্তু তোমরা নেবা না, 325 বর্গ মিটার অ্যান্সারটা লিখবা। এরপরে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। তবে আমাদের 2-এর 2 নম্বরটা বলছে তোমার কাছে কিছু আয়তঘন আছে যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে 3 সেমি, 2 সেমি, 1 সেমি,
কমপক্ষে কতগুলি আয়তঘন দিয়ে একটি ঘনক তৈরি হবে। মানে এই যে আয়তঘনকগুলো জুড়ে কিছু আয়তঘনক যেগুলো বলেছে, এই আয়তঘনকগুলো জুড়ে একটি ঘনক তৈরি হবে, কমপক্ষে কতগুলি এরকম আয়তঘনকের প্রয়োজন পড়বে। আচ্ছা, তার জন্য দেখো অঙ্কটা কীভাবে করব, খুব একটা ভালো প্রশ্ন আছে। এখানে এই যে ঘনকগুলির আয়তঘনকগুলির যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তা দেখো এই যে আমাদের যেটা তৈরি হওয়া যেটা ঘনক, মানে যেটা ঘনক তৈরি হবে, তৈরি হওয়া যে ঘনক তার ধারের দৈর্ঘ্য কত হবে? তার ধারের দৈর্ঘ্য হবে এই আয়তঘনগুলির, এই যে আয়তঘনগুলির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলির লসাগুটা হয়ে যাবে সেই তৈরি হওয়া ঘনকটির ধারের দৈর্ঘ্য হবে। এখন আমি এই যে 3, 2 আর 1 আছে, তাহলে এর লসাগুটা যদি করি, দেখো লসাগু 3, 2, 1 এর লসাগু তোমরা কিন্তু দেখো 6 পেয়ে যাবা। এতে গুণ করে নিতে হবে, লসাগু তো যাবে না, 3 দিয়ে 6, তার লসাগুটা কিন্তু 6 হয়ে যাবে। তার এদের লসাগুটাই হবে যেটা বললাম, সেই ঘনকটি, যে ঘনকটি তৈরি হবে সেই ঘনকটির ধারের দৈর্ঘ্য হবে। ঠিক আছে, মানে তৈরি হওয়া ঘনকের, এখানে যদি বলে দিই যে তৈরি হওয়া ঘনকের ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, আমি ধারের দৈর্ঘ্য বলছি, ধারের দৈর্ঘ্য হয়ে যাবে 6 সেমি। ওকে, তা তৈরি হওয়া ঘনকের আয়তন, যে ঘনকটির কথা বলেছিল, তো ঘনকের আয়তনের সূত্র তোমাদের জানতে হবে ধারের কিউব, যেটা বাহু দেওয়া থাকবে তার কিউব করে নেবা, এত ঘন সেমি। এবার 6 কিউব বলতে 6 গুণিত 6 গুণিত 6, 3টে 6-এর গুণফল ঘন সেমি। 3টে 6কে যদি গুণ করে নাও তোমরা পেয়ে যাবা 216, মানে 6 6 36, 36 6 216 ঘন সেমি। ওকে, সেই তৈরি হওয়া ঘনকটির আয়তন কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো এভাবে আমাদের যে বলেছে কতগুলি আয়তঘনক জুড়ে এই ঘনকটা তৈরি হবে, কতগুলি। তো আমরা এক কাজ করব, একটি আয়তঘনকের আয়তন বের করে নিই, এবার সেই একটি আয়তঘনকের আয়তন দিয়ে এটাকে ভাগ করে দেব। তাহলে এখন আমরা বের করব একটি আয়তঘনকের আয়তন, আয়তঘনক, একটি আয়তঘনের আয়তন, আয়তন। তো আয়তঘনকের আয়তনের সূত্র কি জানো? এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে, এত ঘন সেমি। তাহলে গুণ করলে কত হবে? 6 ঘন সেমি। তাহলে একটি আয়তঘনকের আয়তন এত, মানে কতগুলি আয়তঘনক জুড়ে আমাদের এই ঘনকটা তৈরি হবে, সেটা পাওয়ার জন্য যে আমাদের নির্ণীয় যে আয়তঘনকের সংখ্যা, সেটা যে বের হবে আমাদের নির্ণীয় আয়তঘনের সংখ্যা, যেটা আমাদের বের করতে বলেছে, সেটা হবে এই যে ঘনকটা আমাদের তৈরি হবে, যার আয়তন আমরা পেয়েছি 216 ঘন সেমি, সেই আয়তনটাকে, মানে ঠিক আছে, সেই ঘনকের আয়তনটাকে একটি ঘনকের আয়তন দিয়ে ভাগ করে দেব, তখনই আমরা পেয়ে যাব কতগুলি আয়তঘন জুড়ে এই ঘনকটা তৈরি হবে। ঠিক আছে, এতটি। তাই কাটাকাটি করে দাও, এটা যদি কাটাকাটি করো না, তাহলে 6 3 18 পাবা। তাহলে এখানে বাঁচলে কত? 3 36, 6 6 36, মানে আমাদের দরকার পড়বে 36টি আয়তঘনক। 36টি আয়তঘনক জুড়ে আমরা একটি ঘনক তৈরি করতে পারবো, এই যে ঘনকটা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। একটা ভালো প্রশ্ন ছিল। ওকে, পরে দেখো 2-এর 3 নম্বরটা, এই অঙ্কটা আগের ক্লাসে যে 13 নম্বর স্কুলে 2-এর 3 নম্বর অঙ্কটা আছে, আগের ক্লাসে দেখো এই যে 13 নম্বর স্কুল 2-এর 3 নম্বর এই যে অঙ্কটা, এখানে এ দিয়ে আছে, এখানে এক্স দিয়ে দিয়েছে, এই যে এক্স দিয়ে লক্ষ্য করো, তো একই অঙ্ক আছে না? ঠিক আছে, তো আগের ক্লাসে অঙ্কটা করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিবা। চলো আমরা 4 নম্বর যে ভাগটা করাই, এখানে আমাদের রাশি রাশি যে ভাগের নিয়মটা আছে, দেখো এই যে ভাজকটা আছে 3a - 2, এটা দিয়ে ভাগ করব কাকে? এই যে ভাজ্যটা 6a² - 7a + 2, এই ভাগফলটা আমরা এখানে লিখব। দেখো ভাগের নিয়ম যেটা, দেখো এখানে 6a² আনতে হবে, এর সঙ্গে কিছু গুণ করো, তাহলে 3 আছে, 3 দিয়ে 6, তো 2 দরকার, আর a² আছে, তো 2a দরকার, 2a দিয়ে গুণ করলে 6a² পেয়ে যাবা, প্রথমটা মিলাতে হবে, তা 2 3 6a², তারপর এর সঙ্গে গুণ করতে হবে, এটা -4a হয়ে যাবে, সাইন চেঞ্জ করবা, প্লাস আছে তো মাইনাস, সাইন চেঞ্জ মানে এটাকে কাটাতে হবে, ঠিক আছে, প্লাস আছে তো মাইনাস, এখানে মাইনাস থাকলে এটা প্লাস করে দিতে হবে, এই দাও, এটা হলো এটা। তো আমাদের এটা যোগ বিয়োগ করে নাও, 7 বড় তো মাইনাস চিহ্ন দাও,
যে বড় তার চিহ্ন দিতে হয়। আর চিহ্ন দেখো এখন কিন্তু এর চিহ্ন প্লাস হয়ে গেছে, মানে এর যোগ আর এর মাইনাস। তা যোগ বিয়োগ তাহলে বিয়োগের কাজ করতে হয়। 7 থেকে 4 বিয়োগ করে এটা 3, এটা বসে যাবে, আবার প্লাস 2টা নামিয়ে দিলাম। এবার দেখো মাইনাস চিহ্ন আছে, এই জায়গায় মাইনাস নিয়ে নিবা। এবার 3a তো আছেই, তাহলে 1 নাও, তাহলে 1 দিয়ে গুণ করে 3a মিলবে, তাহলে যে মাইনাস 3a মাইনাস মাইনাসে প্লাস আর 2 1 2, আর একে কাটানোর জন্য মাইনাস তাহলে প্লাস, প্লাস তাহলে মাইনাস। দেখো এটা দুটোই কেটে গেছে, তাহলে আমাদের ভাগশেষটা 0, তাহলে আমাদের ভাগফল শুধু বেরিয়েছে। দেখো এটা কিন্তু আমাদের ভাগফল। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি যে আমাদের ভাগফল। অ্যান্সার কিন্তু এটা 2a - 1 আমাদের কিন্তু অ্যান্সার। তারপর চলে এসো 3-এর উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো। দেখো 3-এর যে 3টায় যে অঙ্কটা আছে, এই যে প্রত্যেকটা অঙ্ক এটা কিন্তু বই থেকে তোমরা পেয়ে যাবা, বইয়ের অঙ্ক আছে। ওকে, বইয়ের অঙ্কগুলো ছেড়ে দিচ্ছি, বড় প্রশ্নগুলো বইয়ের বাইরে থাকলে কিন্তু আমি করিয়ে দেবো যদি বইয়ের বাইরে থাকে। তারপরে এই যে আছে এগুলো সব বই থেকে পেয়ে যাবা, এটা সব পাইচিত্র বই থেকে তোমরা পেয়ে যাবা। তো এই ছিল আমাদের আজকে 14 নম্বর স্কুল, যেটা তোমাদের করিয়ে দিয়েছি। তো তোমাদের যেটা বললাম লাইভ ক্লাস তোমাদের আসবে। ওকে, লাইভ ক্লাস যেভাবে টাইম তোমাদের বলে দিয়েছি, যে তোমাদের যে ক্লাস 8 লাইভ ক্লাসের সময় মঙ্গলবার রাত্রি 9টা থেকে এবং শনিবার রাত্রি 8টা থেকে, সেরকম টাইমে তোমরা কিন্তু লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবা। তো ওকে, তোমরা সবাই ভালো থেকো।